হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউএসএ এবং ভেনেজুয়েলার মধ্যে যে সংঘর্ষটা চলছে, অর্থাৎ ভেনেজুয়েলার ওপরে ইউএসএ যে আক্রমণটা করলো, এটার বিহাইন্ডের রিয়েল রিজন কি রয়েছে, এটা স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে কোন জায়গায় যেতে পারে বা এটা নিয়ে কি কি জিনিসপত্রগুলোর ওপর ইম্প্যাক্ট করতে পারে, কোন কোন ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ওপর ইম্প্যাক্ট করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে, গতকাল রাত্রে ইন্ডিয়ান টাইম 2:30 AM অর্থাৎ ভোর 2:30টার সময় ইউএসএ অ্যাকচুয়ালি ভেনেজুয়েলাকে আক্রমণ করে এবং ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট আছেন মুনরো এবং তার ওয়াইফ দুজনকেই ইউএস থেকে নিয়ে চলে যান, ভেনেজুয়েলা থেকে তারা নিয়ে চলে যান। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বিষয়টাতে পুরো একটা পোস্ট করে তিনি বিষয়টা জানিয়েছিলেন। এবং যেটা জানা যাচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে যে ইউএসএতে মুনরো এবং তার ওয়াইফকে নিয়ে অ্যাকচুয়ালি একটা বড় ইনভেস্টিগেশন হবে এবং তাদেরকে জেলে রাখা হবে। জেলে রেখে পুরো বিষয়টা নিয়ে বা একটা লিগ্যাল প্রসিডিওরের থ্রুতে যাবে। তো ইউএস এরকম কেন করলো, কি কারণে করলো, এর বিহাইন্ডে কি ইন্টেনশন রয়েছে তাদের, সেই বিষয়গুলো নিয়ে প্রথমেই একটু আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে, যখনই আমরা কোনো জিওপলিটিক্স দেখি বা এই টাইপের একটা দেশ থেকে আরেকটা দেশের যে আক্রমণটা হয়, এই বিষয়গুলো যখনই হয় তার বিহাইন্ডে সবসময় যে দেশটা আক্রমণ করছে সেই দেশের ডেফিনেটলি কোনো না কোনো একটা সুপ্ত ইচ্ছা থেকে থাকে, রাইট? এক্ষেত্রে যে সুপ্ত ইচ্ছাটা আছে সেটা দুটো ফ্রন্টে কাজ করছে। একটা হচ্ছে ভেনেজুয়েলা যে ভৌগোলিক অবস্থান এবং ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট ছিলেন বা রয়েছেন এই মুহূর্তে, তার সাথে রাশিয়া এবং চায়নার যথেষ্ট ভালো সম্পর্ক। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ভেনেজুয়েলা যে কাজটা করে সেটা হচ্ছে বেশ ভালো রকমের একটা অয়েল মার্কেটের মধ্যে তার একটা আধিপত্য আছে এবং সে কিন্তু ভালো রকমের একটা অয়েল উত্তোলন করে বা তেল উৎপাদন করে। উল্টো দিক থেকে আমরা যদি ইউএসএর দিকে তাকাই, ইউএসএ অর্থাৎ আমেরিকা বিগত কয়েক বছর ধরে তারা একটা হিউজ পরিমাণ তেল উৎপন্ন করছে এবং তারা যে তেলটা উৎপন্ন করছে সেই তেলটা কিন্তু বিদেশের মার্কেটে, বিভিন্ন মার্কেটে তারা সেল করার তাদের একটা ডেলিভারেট প্রচেষ্টা রয়েছে। এখন ইউএসএর যদি আমি টপ 10টা যে অয়েল রিফাইনারিজ রয়েছে তাদের যদি আমি ভৌগোলিক পজিশনটা দেখি, সেটা হচ্ছে যে দুটো কি তিনটে পড়ছে ক্যালিফোর্নিয়ার সাইডে অর্থাৎ একদম ওয়েস্টে, এবং দুটোর মতো পড়ছে হচ্ছে একদম নর্থের সাইডে অর্থাৎ কানাডার দিকে, এবং বাকি যে 6টার মতো রয়েছে মেইন বড় বড় রিফাইনারিজ সেগুলো পড়ছে একদম সাউথের দিকে অর্থাৎ ভেনেজুয়েলার দিকে। এখন আমি হঠাৎ করে এই অয়েল রিফাইনারির কথায় কেন গেলাম বা এই গল্পে কেন গেলাম সেটা বোঝার জন্য প্রথমে জানতে হবে একটু ক্রুড অয়েলের হিস্ট্রি বা ক্রুড অয়েলের যে কোয়ালিটি সেই বিষয়টা। ক্রুড অয়েল মূলত বা যে তেলটা উৎপন্ন করা হয় মাটির তলা থেকে, সেটা মূলত 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেভি ক্রুড। হেভি ক্রুডের অর্থ হচ্ছে যেটার ডেনসিটি প্রচুর বেশি বা ঘনত্ব প্রচুর বেশি। এইখান থেকে অ্যাকচুয়াল তেলটা বের করা, গ্যাসোলিন বের করা বা সেই তেলটা থেকে সেই তেলটা বা আদার যে সমস্ত পেট্রো পণ্যগুলো আছে সেগুলোকে বের করাটা খুব ডিফিকাল্ট হয় এবং এইগুলোকে রিফাইন করতে গেলে বড় পাওয়ারফুল রিফাইনারিজের বেশ ভালো রকমের দরকার হয়। এবং এক একটা রিফাইনারিজ কিন্তু যখন বানানো হয় তাদের মধ্যে বেশ বড় রকমের ক্যাপাসিটি দিয়ে এবং ভালো পরিমাণ মেশিনারিজ ইত্যাদি ইনভলভ করে এই সমস্ত রিফাইনারিজগুলো বানানো হয়ে থাকে। এটা মূলত হেভি ক্রুড হয়। সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়াম ক্রুড, যার ডেন্সিটি আরেকটু কম, অর্থাৎ সেটার যে ঘনত্ব সেই ঘনত্বটা আরেকটু কম। আর থার্ড কাইন্ড অফ যে ক্রুড রয়েছে সেই ক্রুডটাকে বলা হয় ফসিল ক্রুড বা এই জীবাশ্ম থেকে পাওয়া যে ক্রুড, সেটা দেখতে অনেকটা লিকুইড ফর্মে হয়ে থাকে। তো যত বেশি ডেন্সিটিওয়ালা ক্রুড হয় তত বড় রিফাইনারিজ এবং রিফাইনারিজের ওপর তার প্রেশার প্রচুর থাকতে হয়, অর্থাৎ রিফাইনারিজগুলোকে প্রচণ্ড পরিমাণে ক্ষমতা সম্পন্ন হতে হয়। এখন একটা কেউ যদি রিফাইনারিজ বানায় তাহলে তাকে কিন্তু যে ফুডটা দিতে হয় সেটা হচ্ছে হেভি ক্রুড। যে বিষয়টা দেখা যাচ্ছে ইউএসএর যদি আমি টোটাল অয়েল ইম্পোর্ট বা এক্সপোর্টের দিকটা দেখি, ইউএসএ প্রচুর পরিমাণে রিফাইন অয়েল এক্সপোর্ট করে। উল্টো দিক থেকে দেখতে গেলে ক্রুড তারা কিন্তু ভালো রকমই ইম্পোর্ট করে
এবং তাদের এই সমস্ত হেভি যে সমস্ত রিফাইনারিজগুলো রয়েছে সেগুলোকে খাবার দেওয়ার জন্য যে হেভি ক্রুডটার দরকার হয় সেটা মূলত আসে দুটো কান্ট্রি থেকে। একটা হচ্ছে মানে তার নিকটবর্তী যে সমস্ত কান্ট্রি রয়েছে তার মধ্যে দুটো, একটা হচ্ছে কানাডার কাছ থেকে যদি আমরা লাস্ট 10 বছরের ইউএসের ট্র্যাক রেকর্ড দেখি 60%-এর কাছাকাছি হেভি ক্রুড অয়েল ইউএস কিন্তু ইম্পোর্ট করে হচ্ছে কানাডার কাছ থেকে। উল্টো দিক থেকে ভেনেজুয়েলার কাছ থেকে ইউএসের যে ক্রুড আমদানিটা সেটা বা ইম্পোর্টটা সেটা কিন্তু যথেষ্ট কম, এবং সেটা মোটামুটি রিসেন্ট ইয়ার্সে যদি দেখা যায় সেটা ওই 2-4%, 5% এই রকম রেঞ্জেরই ছিল। তার কারণ হচ্ছে যেহেতু চায়না এবং রাশিয়ার সাথে ভালো কন্ডিশন ছিল, মানে ভালো রিলেশনশিপ ছিল এই মুনরোর, তাই উনি অ্যাকচুয়ালি এই ক্রুডটা ইউএসকে কিছুতেই দিচ্ছিলেন না। এর ফলত কি হচ্ছে, রিফাইনারিজগুলো যতটা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী এই রিফাইনারিজগুলো কিন্তু সেই পরিমাণ অয়েল পাচ্ছে না, রাইট? তো এই বিষয়টা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই জানতেন। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প মানে যবে থেকেই প্রাইম মিনিস্টার, যবে থেকেই প্রেসিডেন্ট হয়েছেন তার আগে থেকেই তিনি দুটো কান্ট্রি বা তার যে নেবারিং কান্ট্রিগুলো আছে সেইগুলোকে কিন্তু অ্যাটাক করা শুরু করেছিলেন। কানাডার প্রতি তার যে বিহেভিয়ার সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং ভেনেজুয়েলার প্রতিও তার এই রকমই একটা মনোভাব প্রথম থেকেই ছিল। আগস্ট মাসের দিকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইউএস যে ইনভেশন করতে পারে সেই বিষয়টা নিয়ে আমি অলরেডি একটা ডিসকাশন করেছিলাম। এনিওয়ে, যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে এই যে দক্ষিণের দিকে যে 6টা বড় বড় রিফাইনারিজ রয়েছে তাদের ফুড এবার কমে যাচ্ছে বা খাবার তাদের অনেক পরিমাণ কমে যাচ্ছে। তো সেই সমস্ত বড় বড় রিফাইনারিজগুলোকে খাবার দেওয়ার জন্য নিয়ারেস্ট বা নেবারিং কান্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা, তার থেকে অয়েলটাকে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে হেভি ক্রুড। আদারওয়াইজ এই রিফাইনারিজগুলোর মধ্যে কাজকর্মগুলো অনেক পরিমাণ কমে যাচ্ছিল, আস্তে আস্তে মানে কমার একটা বড় প্রবণতা দেখা যাচ্ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প যবে থেকেই মানে প্রেসিডেন্ট হচ্ছেন তার আগে থেকেই তিনি একটা মানে ট্যাগ লাইন বলেছিলেন যখন তিনি ক্যাম্পেইন করা শুরু করেছিলেন, সেটা হচ্ছে ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ প্রচুর পরিমাণে ড্রিল করুন এবং অয়েল উত্তোলন করুন। যে কারণে তিনি প্যারিস চুক্তি ভেঙেছেন, অন্য সমস্ত কিছু। হি ইজ এ বিজনেসম্যান, রাইট? তাই উনি বিজনেসের দিকটা সবার আগে দেখেন, বা কিভাবে পয়সা বানানো যায় সেই দিকটাতে কিন্তু তার হেভি ইন্টারেস্ট। তো সেই কারণের জন্যই তিনি এখন চাইছেন যে ভেনেজুয়েলা থেকে যাতে অয়েলটা ইউএসএতে আসে, সেটা কিছুতেই হতে দিচ্ছিলেন না এই বর্তমান প্রেসিডেন্ট। তো সেই কারণে গতকাল 8 ঘন্টার একটা অপারেশন করা হয় এবং হেভি গোলাগুলি হয়ে সম্পূর্ণভাবে প্রেসিডেন্টকে এবং তার ওয়াইফকে তিনি আমেরিকার মধ্যে নিয়ে চলে এসছেন। যদিও পুরো বিষয়টাতে তাকে কোথায় রাখা হয়েছে না হয়েছে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এই প্রেসিডেন্টকে এবং তার ওয়াইফকে আপাতত ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং ইউএস কোর্টে এনাদেরকে নিয়ে বিভিন্ন রকম করা হবে। কিন্তু এরকম একটা অ্যাটাক সহজেই করা যায় না, যে কারোর ওপর করা যায় না। সেই কারণে এই অয়েল রিফাইনারিজগুলোর থ্রুতে ভেনেজুয়েলা যে অ্যাকচুয়ালি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে সমস্ত বড় বড় ড্রাগ ডিলার আছে তারা যে ড্রাগ সাপ্লাই করছে এই রকম টাইপের একটা স্টোরি বা ন্যারেটিভকে ইউজ করে তারপরে এনাকে অ্যাকচুয়ালি মানে এনার উপর আক্রমণটা করা হলো এবং ভেনেজুয়েলার ওপর আক্রমণটা করা হলো। যদিও ভেনেজুয়েলার যে মানে গভর্নমেন্ট আছে তাদের যেটা বক্তব্য যে কোথায় রাখা হয়েছে, তিনি কি সুস্থ আছেন না আছেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে জানানো উল্টো দিক থেকে দেখতে গেলে রাশিয়া অলরেডি বলেছেন যে এই রকম অ্যাটাক বা এই টাইপের জিনিসপত্রগুলো ইউএস মোটেও ঠিক করছে না। সেই কারণে বিভিন্ন রকমভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া এগুলো সমস্ত কিছুই আসতে শুরু করেছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি বা অ্যাকচুয়ালি রিয়েল রিজন বিহাইন্ড দিস অ্যাটাক অ্যান্ড অল। বাট প্রশ্নটা হচ্ছে এখানে যে এখানে আমরা কি দেখতে পেতে পারি। প্রথম কথা হচ্ছে যেহেতু অয়েল নিয়ে ডাইরেক্ট ডিলিং হচ্ছে, তো সেই কারণে কিন্তু এটার সম্পূর্ণভাবে ইম্প্যাক্টটা গিয়ে পড়বে হচ্ছে অয়েল মার্কেটের ওপর। অয়েল মার্কেটের ওপর যদি বলা হয় এখানে অনেকেই ভাবছেন হয়তো প্রাইস শুট আপ করবে। ডেফিনেটলি ইনিশিয়াল নিজাক রিয়াকশন হিসাবে অয়েল প্রাইস স্লাইডলি শুট আপ করতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি ইউএসের জন্য ভালো এবং গ্লোবাল সাপ্লাই চেনের জন্য ইউএসএ যেটা চাইছে সেটাকে সম্পূর্ণভাবে পরিপন্থী মানে একটা থট বলা যেতে পারে, যদিও এটা নৈতিকতার বিরুদ্ধে। বাট যদি দেখা যায় সেই সেন্সে দেখতে গেলে গ্লোবাল যে সাপ্লাই চেন রয়েছে, অয়েলের যে সাপ্লাই চেন রয়েছে সেটাকে ইন্ট্যাক্ট রাখা বা ইউএসএ যে অয়েল মার্কেটের উপর একটা বড় রকমের দাদাগিরি করছে ইউএসএ
এবং তার সাথে এই মুহূর্তে অয়েল মার্কেটের দিকে যদি তাকানো হয়, সব থেকে আরেকটা বড় এরিয়া রয়েছে আমাদের সৌদি আরবিয়া বা এই যে জায়গাটা। এবং এই দুটো কান্ট্রি যদি যেহেতু আধিপত্য বিস্তার করতে চাইছে অয়েল মার্কেটের উপর, এবং সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ইনিশিয়াল স্টেজে অয়েল প্রাইসকে স্লাইডলি শুট আপ করালেও পরবর্তীকালে এটা লং টার্মে কিন্তু অয়েল প্রাইসকে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয়, কারণ এখানে সাপ্লাই সাইডটাকে ইউএসএ ডেফিনেটলি বাড়িয়ে দেবে। তো সাপ্লাই যদি বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখব যে ইউএসএ যেভাবে ডিলগুলো করেছে সেই অনুযায়ী অয়েলের ওপর তারা কিন্তু পরবর্তীকালে বিভিন্নভাবে কন্ট্রোল আনার চেষ্টা করবে, এবং সেগুলো যাতে হয় তার জন্য ইন্ডিয়া রাশিয়া অয়েল ড্রিলটা মানে অয়েল ট্রেডের ওপর এইগুলোর ওপর ইউএসএর বরাবরই একটা নজরদারি রয়েছে, রাইট? তো এই সিনারিওটাই আপাতত হতে চলেছে। যদি অয়েল প্রাইস হিউজ লেভেলে শুট আপ করে মানডে, তাহলে এটা আমাদের মার্কেট থেকে শুরু করে বাদ বাকি যত মার্কেট রয়েছে যেগুলো অয়েল ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, সেগুলোর জন্য স্লাইডলি নেগেটিভ হবে। বাট আমাদের যে অ্যাকচুয়ালি স্টক মার্কেট রয়েছে সেখানে আমি বারবার বলেছি যে এই মুহূর্তে যে পজিশনটা রয়েছে সেটা ভয়ানকভাবে যে খারাপ বা খুব বাজে পরিস্থিতির মধ্যে মার্কেট রয়েছে সেটা কিন্তু আদৌ নয়। তারপরে আমাদের নেক্সট সেশনে বাজেট আসতে চলেছে, সো ইনিশিয়ালি একটা নিজাক রিয়াকশন বা একটা টার্ময়েল আমরা দেখতে পারি, বাট লং টার্মে বা মানে কি বলবো মানে নিয়ার টু মিড টার্মে এটার কিন্তু খুব বড় কিছু এফেক্ট পড়বে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এই হচ্ছে টোটাল এখনকার আপাতত সিনারিও। যদি সিনারিওর মধ্যে কোনো রকম পরিবর্তন হয় বা এই অ্যাটাকটার ফলে নতুন নতুন আরও কিছু ইনফরমেশন উঠে আসে, সেগুলো ডেফিনেটলি আমি আপনাদের জানাবো। আর আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।